যে গত ২ দিনে ১৭০ জন ৭০টা ইরানি স্থাপনা হামলায় যুক্তরাষ্ট্র আর নিহত হয়েছে ১৪ জন। ইরানও পাল্টা হামলা করেছে। ইরানেরটা আপনার বাহরাইন, কুয়েত আর আপনার যেটাকে বলে এই কাতারেও হামলা করেছে মার্কিন স্থাপনায়। তো ইউক্রেন ইদানিংকালে যে চেষ্টাটা করছে রাশিয়ায় কিছু জায়গাকে টার্গেট করে, বিশেষ সামরিক স্থাপনা, তার জ্বালানি স্থাপনা, এই বিভিন্ন স্থাপনাকে ক্ষেত্র টার্গেট করে সে তার হামলাগুলো চালিয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে রাশিয়া এই হামলাটা আসলে কিভাবে দেখছে। পুতিন বা রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে আসলে ইউক্রেন হামলা চালাচ্ছে, বাট তারা সেটাকে প্রতিহত করছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীরদার। টক শোর দেশ এবং বিদেশের আমাদের দর্শক শ্রোতা এবং আমাদের পক্ষ থেকে ছুটির দিনে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রথমে আজকে একটু ইউক্রেন রাশিয়া দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে গত ১০-১২ দিন ধরে এই যুদ্ধটা অন্য মাত্রায় চলে গেছে। বিশেষ করে ইউক্রেন বেছে বেছে রাশিয়ার ভেতরে যে জ্বালানি ক্ষেত্রগুলো, তারপরে অনেক ক্ষেত্রে বেসামরিকের উপরেও হামলাটা বাড়িয়ে দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পুতিন একটা স্টেটমেন্ট দিয়েছে। উনি কি বললেন, আপনার দৃষ্টিতে এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা একটু দর্শকদের জানান। আসলে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধটা ইরানের যুদ্ধের কারণে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অনেকদিনই পিছিয়ে গেছে। মানে আমরা আলোচনায় ছিল না, আলোচনায় পিছিয়ে গেছে, আলোচনার টেবিল পিছিয়ে গেছে, আবার সেই একটু ফিরে এসছে। আসলে এই যে তার দীর্ঘদিন ধরে এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধটা চলার ক্ষেত্রে ক্ষতি পরিমাণ যদি আমরা হিসাব করতে যাই, তাহলে অবশ্যই ইউক্রেনের ক্ষতি পরিমাণ বেশি। বাট ইউক্রেন ইদানিংকালে যে চেষ্টাটা করছে রাশিয়ায় কিছু জায়গাকে টার্গেট করে, বিশেষ সামরিক স্থাপনা, তার জ্বালানি স্থাপনা, এই বিভিন্ন স্থাপনাকে ক্ষেত্র টার্গেট করে সে তার হামলাগুলো চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাকে বোঝা যাচ্ছে যে তার এই হামলাগুলোর পেছনে যে তার কিছুটা আগের চাইতে তার শক্তি মাত্রা বৃদ্ধি পায়, এটা বোঝা যাচ্ছে। অ্যাক্টিভ হচ্ছে, আমেরিকার কিছুটা ইনভলভমেন্টের কারণে বোঝা যাচ্ছে তার সামরিক অস্ত্র বিভিন্ন জায়গা থেকে অস্ত্র পাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যেখানে পার্থক্যটা ধরেন অনেক বেশি, যে মানে আপনার বিশাল পার্থক্য দুই দেশের মধ্যে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, সেটা আসলে এই আপনি সমৃদ্ধ যতটুকু করলেন, মানে অন্যদের কাছে সাহায্য নিয়ে, ন্যাটো বা আমেরিকার কাছ থেকে সাহায্য নিয়ে, সেই বিষয়টা আসলে কতটা কার্যকরী হবে সেটা সবাই বলে দেবে। এখন বিষয় হচ্ছে রাশিয়া এই হামলাটা আসলে কিভাবে দেখছে। পুতিন বা রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে আসলে ইউক্রেন হামলা চালাচ্ছে, বাট তারা সেটাকে প্রতিহত করছে। এবং তারা জ্বালানি ক্ষেত্রগুলোকে যেভাবে টার্গেট করছে, সেই জ্বালানি ক্ষেত্র টার্গেট করার পেছনে অবশ্যই বোঝা যায় যে রাশিয়ার যে একটা বিশাল ক্ষেত্র, আমরা জানি যে রাশিয়া কিন্তু তেল গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি সমৃদ্ধ। মানে এটা জেলেনস্কির মাথায় বা ইউক্রেনের মাথায় দেওয়া হয়েছে যে রাশিয়ার এই জায়গাগুলোকে টার্গেট করে, এটা নতুন না, তারপর আবার নতুন করে আবার শুরু করা হচ্ছে যে সেগুলোকে আঘাত করো। কিন্তু রাশিয়া অলরেডি জানিয়ে দিয়েছে যে তাদের এই জ্বালানি ক্ষেত্রগুলো, তেল গ্যাসের ক্ষেত্রগুলো, তার প্রত্যেকটি ক্ষেত্র কিন্তু খুব বেশি সুরক্ষিত এবং নিরাপত্তা, এগুলো কিন্তু খুব নিরাপত্তার মধ্যে চাদরে ঢেকে দেওয়া থাকে। মানে তার আগে থেকে এগুলো প্ল্যান ছিল, এবং তার আগে থেকে যেহেতু সে যুদ্ধে যাচ্ছে, জানে যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে, সে কারণেই রাশিয়া এই ক্ষেত্রগুলোকে অনেক বেশি প্রোটেক্ট করেছে, এবং অনেক বেশি এগুলোকে তার যেই বিষয়গুলো আগে হামলার হুমকিতে ছিল, এখন বর্তমান মাঝখানে যে সময় ছিল সেগুলোকে আরো বেশি তার বেশি সুরক্ষিত করেছে। তো এই বলেই দিয়েছে রাশিয়া অলরেডি যে আমাদেরকে এখানে হামলা করে আসলে তাদের সে খুব একটা কাবু করতে পারবে না। এই বিষয়টা আসলে একটা বিষয় জানার উচিত যে এই বিষয়টা আমাদের জন্য, এই তৃতীয় আমরা যে এই যে ভারতীয় উপমহাদেশের বা যারা যাদের নিজস্ব গ্যাস ক্ষেত্র বা তেলের ক্ষেত্রে যাদের বেশি আমাদের সমস্যা রয়েছে জ্বালানির ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা একটা হুমকি করে। কারণ পরপর পাশাপাশি দুটো যুদ্ধ প্যারালালি চলছে, এবং এখন নতুন করে যে এই যে হামলাগুলো শুরু হলো, আবার কিন্তু আপনি তেলের বাজারে কিন্তু এই যে প্রভাব পড়তেছে, এই জিনিসটা কিন্তু টুডে টুমোরে গিয়ে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এই কান্ট্রিগুলোর মধ্যে এসে পড়বে অবশ্যই। আচ্ছা, আমরা একটু ইরান যুদ্ধে ঢুকে যাই। সেখানে আপনারা জানেন যে মঙ্গলবার এবং বুধবার তুরস্কে ন্যাটোর একটা সম্মেলন হলো। ওখানে আবার ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ বলেছে যে ন্যাটোভুক্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সমর্থন করে এইবারের হামলায়। এবং সেখান থেকে আমরা জানি যে মেলোনি, আপনার ইটালির যিনি প্রধানমন্ত্রী, ওনার সাথে কিন্তু ট্রাম্পের একটা সম্পর্ক খারাপ বলতে গেলে।
কেন এটা ব্যক্তি পর্যায়ের পর্যন্ত ট্রাম্প তো আসলে কখন কি কাকে কিভাবে বলে একটা বাজে উক্তি করে সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু মেলানি স্পষ্ট করে হয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালির যে প্রধানমন্ত্রী এই যে স্টেপ আপনি কিভাবে দেখছেন? আসলে আমি ইতালির প্রধানমন্ত্রীকে আমার ব্যক্তিগতভাবে আমি যতটা ওনাকে ফলো করা হয় বা ব্যক্তিগতভাবে ওনার নিউজের ক্ষেত্রে ফলো আমি ওনাকে আসলে দুটি টার্ম দিয়ে খুব পাশাপাশি দুটি টার্ম দিয়ে খুব সময় বিবেচনা করি, টাফ অ্যান্ড ট্যালেন্ট। টাফ ট্যালেন্ট বলার এই কারণে যে একজন এরকম জাতীয় লিডারশিপ, উনি একই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কথা বলার সময় বা ন্যাটোতে কথা বলা, যে কোনো জায়গায় কথা বলা, ইভেন ট্রাম্পের সাথে কথা বলার সময় উনি কিন্তু কোনোভাবেই উনাকে বায়াস করা যায় না। আমি আপনি দেখবেন বিভিন্ন আলোচনায় এবং পরবর্তী উনার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টগুলো কিন্তু আপনি আসলে প্যারালালি একটু ডিফারেন্ট হয়, বা উনার চিন্তা ভাবনা, উনার কথা বলার স্টাইলটা অনেক বেশি ডিফারেন্ট হয়। এই কারণে ওনাকে আমি টাফ বলছি। আপনি দেখেন ট্রাম্প কিন্তু মাঝে মধ্যে উনাকে নিয়ে খুব মানে এমন ভাবে সস্তা রসিকতা করে, এই রসিকতাগুলোর উনি হয়তো হেসে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু ওনার যেই স্ট্যান্ড, যেই কথা বলা যে স্ট্যান্ড বা যে পলিসি যে স্ট্যান্ডগুলো, সেই স্ট্যান্ড থেকে কিন্তু ওনাকে একবারের জন্য সরানো যাচ্ছে না। এবং এই কারণে ওনাকে আমি বলেছি খুব টাফ। এবং আপনি খেয়াল করবেন ওনার বিচক্ষণতা যে ট্যালেন্ট বা বিচক্ষণতা যে জায়গাগুলো থেকে উনি কথা বলে থাকেন, সেই কথাগুলো কিন্তু খুব বেশি শার্প হয়। এবং শার্প হয় এই কারণে বলছি যে উনি দেখবেন এই যে এখন আবার বললেন যে আমি কিন্তু ইরানের সাথে যুদ্ধে উনি যেতে রাজি না, মানে কতটা সুদূর প্রসারী চিন্তা থাকতে পারে। উনি দেখেন প্রথমবার কিন্তু উনি কিন্তু আজকে না, যখন ইরানে হামলা হচ্ছিল তখন থেকে কিন্তু উনি কিন্তু তার স্ট্যান্ডটা জানিয়ে দিয়েছেন যে আমি যাব না। আজকে কিন্তু ঠিক একই কথা বলছে। কারণ হচ্ছে উনি জানেন স্বাভাবিকভাবে যে কোনো প্রত্যেকটা দেশ, পৃথিবীর প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট যারা আছে তারা কিন্তু প্রত্যেকে চায় যে নিজ দেশকে সুরক্ষিত করতে, শুধুমাত্র সামরিক অস্ত্র দিয়ে না, তার অর্থনীতির ব্যাপার থাকে, তার জ্বালানি ক্ষেত্রের ব্যাপার থাকে। আর ইরান এমন একটা স্টেজে চলে গেছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে এমন একটা স্টেজে চলে গেছে, ইরান যে কারো যুদ্ধের অবস্থায় যে কারো কিন্তু আপনার জাহাজ আটকে দিচ্ছে হরমুজ প্রণালীতে, তার জন্য এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যারটা আটকে দিচ্ছে বা জাহাজ চলাচল করতে পারছে, শুধুমাত্র তো তেল গেছেন না, অনেক কিছু, অনেক পণ্য পরিবহন থাকে, অনেক কিছু থাকে। সেই জায়গাটা থেকে কিন্তু এই বিষয়টা আগেই টের পেয়েছিলেন এই ইতালির প্রধানমন্ত্রী। এই জন্য একটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে উনি আগে যেটা বুঝেছেন সেটা এখনো বুঝছেন, এবং উনি ওনার জায়গায় এখনো সেই জায়গাটা স্ট্যান্ড হয়ে আছেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেখানে ন্যাটো সম্মেলনে পুরুষ যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টরা থাকে, যে কথাটা বলার সাহস পায় না, তার একটা গার্ডস আছে, সেই গার্ডস উনি, আমি যেন খুব টাফ এই জন্য সবসময় বলি, আমি আগে থেকে বলি উনি টাফ এই কারণে বলছি, ওনাকে আসলে দমানো যায় না। ওনাকে আপনি এমন একটা বুঝিয়ে দিলেন যে উনি মেনে গেল, প্রেশারে পরে পেরে এলো, সেই ধরনের কোনো কিছু। আপনি একটা খেয়াল করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে উনি মানে এক ধরনের বলা যায় ফাইট দিচ্ছেন, এক ধরনের বলা যায় হয়তো উনি কিছুটা ভদ্র বা ওনার ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত দিক থেকে উনি একটু অন্যভাবে কথা বলেন, খুব ডিসেন্টলি কথা বলেন, কিন্তু তার ডিসেন্টলি জায়গা থেকে উনি কিন্তু খুব টাফ করে বলে দিচ্ছেন, বারবার বলছেন যে না এটার পক্ষে আমি নেই, এই যুদ্ধে আমি নেই। এই জিনিসটা কিন্তু ওনার যে পজিশনটা কিন্তু অনেক ভালো ভালো রাষ্ট্রনায়ক, অনেক শক্তিশালী দেশের রাষ্ট্রনায়করা এই স্ট্যান্ডটা দেখাতে পারছেন না। আচ্ছা, আমরা যেহেতু ইরান যুদ্ধের কথা এসে পড়ছে, আমরা ইরানে যাই। আমরা দেখেছি গত বুধবার এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার, এর আগে মঙ্গলবার গভীর রাতে প্রায় 2 দফায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে, আর ইরান হামলা করেছে সফটলি। কারণ ইরানে তো গতকাল রাহাবারের আপনার দাফনটা হয়েছে, এইবার আজকে দেখা যাবে, আজকে রাত থেকে দেখা যাবে কি অবস্থা। তো একটা গ্রাফ আসছে যে গত 2 দিনে 170টা ইরানি স্থাপনা হামলায় যুক্তরাষ্ট্র, আর নিহত হয়েছে 14 জন। ইরানও পাল্টা হামলা করেছে, ইরানেরটা আপনার বাহরাইন, কুয়েত আর আপনার যেটাকে বলে এই কাতারেও হামলা করেছে মার্কিন স্থাপনায়। তো এই যে আবার যুদ্ধটা এক অর্থে শুরু হয়ে গেল, এটা তো আসলে কারোর জন্য ভালো না, অবশ্যই ভালো না। কিন্তু এখানে আপনি একটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আলোচনার টেবিলে যাওয়ার পর কিন্তু সবাই স্বাগত জানিয়েছে, সেই আমেরিকার থেকে যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের ওদের যে সিনেটররা এবং সাবেক রাষ্ট্রপ্রধানরা, তারা কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে। শুধু তারা নয়, ইউরোপীয় বিভিন্ন দেশ বা যারা আছে, একমাত্র ইসরায়েল ছাড়া বাকি সবাই এটা থেকে আপনার স্বাগত জানিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এটাকে আলোচনার টেবিল পর্যন্ত নিয়ে গেলেন, খুব সফলভাবে নিয়ে গেলেন, দুপক্ষই কিন্তু খুব এক ধরনের যত কিছু হোক, যত ক্ষোভ থাকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে গিয়েছিল। এখন বিষয়টা হচ্ছে আপনি কেন আবার আক্রমণে ফিরে আসলেন? তার মানে হচ্ছে আপনি আলোচনার টেবিলে ইরানকে আপনি রাজি করাতে পারেননি, ইরানকে আপনি সেই জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে ইরান কমফোর্টেবলি এটা ডিল করতে পারে। তাহলে ব্যর্থতা কার? ব্যর্থতা হচ্ছে যেহেতু আপনি আগে হামলা চালিয়েছেন, যেহেতু আপনি বিষয়টাকে ডিল করছেন, সেহেতু আলোচনা আমন্ত্রণ কিন্তু আপনারই উদ্যোগ, সেই উদ্যোগে আপনি তাহলে আজকে আপনি তাকে গ্যারান্টি দিতে পারেননি বলে পারছেন।
এবং আমরা কিন্তু খুব জানি যে আমরা এই জিনিসটা জানি ইরান কিন্তু দুটো জায়গার মধ্যে নিজেকে খুব মানে খুব শক্তভাবে ধরে রেখেছে। সেটা হচ্ছে এক হচ্ছে তার যে হরমুজ প্রণালীতে তার নিয়ন্ত্রণটা, এইটা নিয়ে কোনো ধরনের সে নয়ছয় করতে রাজি কারণ সে তো বলে দিছে যে যুদ্ধের আগের হরমুজ আর এখনকার হরমুজ এক না। সেই জায়গায় সে তার কারণ তার নিরাপত্তা তাকে ভাবতে হবে, তার নিরাপত্তা সে ভাবতে হরমুজ ছাড়বে। 2 নম্বর হচ্ছে তার তহবিল গুলাকে নিয়ে তার আটকে পড়া তহবিল, তার বিভিন্ন তহবিলের নিজের টাকা ফ্রিজ হওয়ার টাকা, সেই টাকাটা তার ফিরে পেতে। আরো অনেক ধরনের বিচার বিশ্লেষণ আছে, আরো অনেক নিষেধাজ্ঞা আছে, এগুলো আছে সেগুলো। কিন্তু মূল 2টা পয়েন্টের মধ্যে কিন্তু এখানে আপনার যে ইরানের তার মূল দাবি, আমরা জানি না হয়তো ভিতরে কি কি আলোচনা হয়েছে বা কি কোন জায়গায় আটকে গেছে সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু এই মূল জায়গাটার মধ্যে কিন্তু আমরা জানি যে ইরান তার স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীতে তার একটা জিনিস করতো, সেই জিনিসটা করার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র উচিত ছিল কিছু যা ছাড় দিয়ে, এবং হয়তো ওপেনলি ট্রাম্প কিন্তু অনেক কথা ওপেনলি বলছেন কোন জায়গায় আটকাচ্ছেন, কোন জায়গায় কি সমস্যা, এই কিন্তু এখনো কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা তারা বলছেন না, বলছে আলোচনা ব্যর্থ, আমি আবার হামলা করা শুরু করি, আমি 60 দিনের এটা বাতিল করে দিলাম। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি আমরা যেন একটা যাত্রাপালা দেখতে বসছি, নাটক দেখতে বসছি, ডিরেক্টর পিছন দিক থেকে যা বলছেন হয়তো কিছু যে সিনটা আপনি সামনে দেখতে পাচ্ছেন মঞ্চে দেখছি সেটাই আসলে হচ্ছে। আচ্ছা, অনেক বিশ্লেষকরা বলছে, আপনার মতামত আমি জানতে চাই। তার আগে বলে দিই যে হরমুজ প্রণালীতে ইরান বলে দিয়েছিল এই ধরনের কোনো সিচুয়েশন হলে একটা কমিটি করার, প্লাস হচ্ছে একটা হটলাইন চালু করার সমস্যা হচ্ছে। এবং ইরান বলেছিল যে আমি 60 দিনের জন্য, যেটা মেমোরেন্ডাম সাইন হয়েছিল ওটা তখন বাতিল করে দিয়েছে ট্রাম্প গতকাল, যে এখানে আমি 60 দিন কোনো ট্যাক্স নিব না, খালি পরিবেশ ফিটা আমাকে দিতে হবে। এবং আমার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, 24 ঘন্টা আগে জাহাজগুলো আমাকে জানালে আমি সেভাবে নিরাপদে পার করে দেবো, কারণ সেখানে মাইন স্থাপন করা আছে। কিন্তু 3টা জাহাজ এটা মানে নেই বলে তাদেরকে থামতে বলেছে, তারা থামে না, তারপরে অ্যাটাকটা করছে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করার কারণ অনেক বিশ্লেষকরা বলছে, আপনি বলবেন, আমি বলছি কারণটা এটা ঠিক কিনা, যে এই আয়াতুল্লাহ খামেনির যে 6 দিন ব্যাপী দাফন কার্যক্রম, তার যে দেশে অভূতপূর্ব মানুষের জনগণের সারা, শুধু দেশে না, তার কফিন নিয়ে হলো ইরাকের মধ্যে আরেকটা দেশে সে এত জনপ্রিয়, এইটাকে একটু মানে পুরো বিশ্ববাসীর নজর থেকে সরানোর জন্য অনেকে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এই চালটা চেলেছে, হামলাটা করেছে। আপনার কি মনে হয়? আমার কাছে যে জিনিসটি বারবার আমরা আলোচনা করেছি, কিন্তু আমার কাছে যে জিনিসটি বারবার যেটা মনে হচ্ছে, ইরানের ক্ষেত্রে প্রতিটা স্টেপ দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও একটা ভুল করছে। প্রথম ভুলটা করেছে ইরানকে কোনো ধরনের মেজারমেন্ট না করে, ইরানকে কোনো হিসাব না করে আমরা চালিয়েছি। এবার দ্বিতীয় ভুলটা করেছে যে ইরানের মানে ওদের একটা ধারণা ছিল যে আমরা জানতাম যে ইরানের ভিতরে একটা আন্দোলন আছে, আরেকটা গোষ্ঠী আছে, সরকার বিরোধী একটা গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীটার কারণে মনে হচ্ছে যে ইরানের সরকার নড়বড়ে বা দুর্বল। কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, সর্বোচ্চ নেতার একটা ক্যাটাগরি পর্যন্ত নেতা মারা যাওয়ার পর, অনেকগুলো শীর্ষ নেতা মারা যাওয়ার পরেও ইরান যেভাবে ফাইট ব্যাক করেছে, সেখানে কিন্তু আপনি চারটিখানে কথা না। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে আপনি ইরানকে এখন আয়াতুল্লাহ খামেনি ধারণা করতে পারে নাই, এবং মিত্ররা এবং অন্য যারাও আছে তাদের ধারণাই ছিল না এখানে কি পরিমাণ মানুষ হতে পারে, উনি কার কাছে বিতর্কিত, উনি কার কাছে সমর্থিত, উনাকে কে পছন্দ করে, সেটা আমি একদিকে রাখলাম। কিন্তু উনার জনপ্রিয়তা, উনাকে আমি অনেক দেশেও গেছে যে যাদের সাথে ইরানের বহুদিনের শত্রুতা, তারাও গেছে, মানে আপনি এবং অনেকে আবার চোখ রাঙানি এবং সব ধরনের ভয় কাটিয়ে ওখানে গেছে। তার মানে কিন্তু এটা কিন্তু একটা কমন, একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে সেই প্ল্যাটফর্মটাই, এবং এই যে জনতার এই বিশাল হিউজ একটা গ্যাদারিং, এই গ্যাদারিংটাই আসলে এক ধরনের একটা থ্রেট। হয়তো এটা মুখের ভাষায় বলছে না, হয়তো এটা কোনো ধরনের বহিঃপ্রকাশ নেই, কিন্তু এতগুলো লোক। এবং আরেকটা বিষয় হচ্ছে ওখানে কিন্তু আপনি জানেন ওখানে কিন্তু একটা ভাষা, প্রতিবাদের একটা ভাষা উঠেছে, আমরা একটা প্রতিশোধ নেব, আমরা এই ঘটনার প্রতিশোধ নিব। এবং আপনি এই সবগুলো মিলে মেসেজটা আসলে খুব নর্মাল কোনো মেসেজ ছিল না। এই মেসেজটাই আসলে আমার কাছে আপনি যেটা বলছেন অবশ্যই, আবার এটার পিছনে হয়তো পুরোপুরি না, সিংহভাগের ক্ষেত্রে এটাকে প্রভাব রাখতে পারে। এবং আরেকটা কথা দেখেন যে এই যে রাহাবারের যে দাফন প্রক্রিয়ায় 70টার বেশি দেশের যে আপনার জনপ্রতিনিধিরা গেলেন, হ্যাঁ,
ওখানে কিন্তু একটা অন্য ধরনের কূটনীতির আবহ সৃষ্টি হয়েছে এবং পৃথিবীটা যে দুই ভাগ হয়ে গেছে এটা একদম চোখে আঙুল দেখে। চীন রাশিয়া থেকে শুরু করে ভারত পর্যন্ত গেছে, বাংলাদেশ থেকে গেছে, সৌদি আরব থেকে গেছে। সৌদি আরবটা খুব ইন্টারেস্টিং লাগছে কারণ তারা সৌদি আরব ধরে নিছে যে আমাকে ব্যবসা করতে হলে, তেলের বিজনেস চালাতে হলে ইরানকে আমার পাশে রাখা লাগবে। কারণ আমেরিকা যে কি করতে পারছে তাদের জন্য 40 দিনের যুদ্ধে দেখা গেছে। নিজেদের বেস যারা রক্ষা করতে পারে না তারা সৌদি আরব বা কাতারকে কিভাবে রক্ষা করবে। আচ্ছা যাক, এটা নিয়ে আরো কথা হবে, আমরা ভবিষ্যতে কথা বলবো। আমরা একটু সেই ট্রাম্পের ঘোরাটাপের মধ্যে থাকি। ট্রাম্পের এক মন্তব্যে ভারতের শেয়ার বাজারে বড় ধাক্কা। কি তিনি বললেন বলেন তো, যে বুধ বৃহস্পতি 2 দিন একদম তাদের 12টা বাজে গেছে। ওই যে শেষ মানে একটাই ঘটনা মানে পৃথিবীর এখন আসলে একটা দাঁড়িপাল্লার মধ্যে এসে মানে মাপ ঝোঁক সব একটা জায়গায় এসেছে, সেটা হচ্ছে আপনার যুদ্ধ। এই যে যখনই বললো যে যুদ্ধ আবার শুরু বা আপনার এই যে চুক্তি যা আছে সব শেষ, তখনই স্বাভাবিকভাবে এই মানে আপনার এই আন্তর্জাতিক শেয়ার বাজার তো আছেই, শেয়ার বাজার এটা এফেক্ট করবেই। দ্বিতীয় হচ্ছে এর পরবর্তী যে বাজারটাকে আমরা দেখি, যেটার সাথে শেয়ার বাজারও অনেক জায়গায় পাচ্ছে, সেটা হচ্ছে তেলের বা যে বাজারগুলোতে, সেই জায়গাটাতে গিয়ে আসলে এক ধরনের একটা ঝামেলা পাকাই দিচ্ছে। কিরকম ঝামেলা? আমরা জানি যে ভারত সহ এই অঞ্চলের, আমরা ভারত তো বিশাল একটা দেশ, ভারত সহ এই অঞ্চলের দেশগুলোতে এক ধরনের মানে বড় চালানটা আসে কিন্তু, বা তেলের জ্বালানি যে বড় চালানটা আসে সেটা কিন্তু ওই মধ্যপ্রাচ্য থেকে বা রাশিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। ভারত এটা আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু রাশিয়ার থেকে তেল অনেক কিছু মানে নিষেধাজ্ঞার মধ্যে এনেছে, ভারত আটকানো যায়নি। এখন এইটা আপনি মানে বড় চালানটা যদি মিডল ইস্ট থেকে যেটা আসে, সেটা যখন আপনি আবার যুদ্ধক্ষেত্র হয়ে গেল, আবার যুদ্ধের মধ্যে পড়ে গেল, স্বাভাবিকভাবে তার তেলের বাজারের ক্ষেত্রে একটা বড় ধরনের সংখ্যা তৈরি হচ্ছে। শুধু আপনি দেখবেন শুধু তেল না, তার যে ডলারের বিপরীতে যে রুপির, সেটাও কিন্তু আবার সেই নড়াচড়া হচ্ছে এবং রুপির দরবল হচ্ছে। এবং সবচাইতে বড় যে সমস্যা ভারত যেটা পড়ছে এই দিনকাল, তার যে আগামী তার স্টক বা যে আছে সেই স্টক, যদি এই রিজার্ভটাও কিন্তু একসময় গিয়ে তার চিন্তায় করতে হবে, তখন তাকে কিন্তু বাধ্য হয়ে আবার সে রাশিয়ার কাছ থেকে নিষেধাজ্ঞার বেড়াজাল, নিষেধাজ্ঞা অতিক্রম করে, মানে ভারত আসলে একটা সমস্যার মধ্যে পড়ে। ভারত না, আসলে আমি যেটা দেখছি এটা আসলে এইখানে অঞ্চলে পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারা সবাই কম বেশি এই ঝামেলাটা এফেক্ট করবে। আচ্ছা, আমরা একটু ছোট করে আরেকটা আলোচনা জানতে চাই, শেষ করে দেবো আমার অনুষ্ঠান। সেটা হচ্ছে আমরা এতদিন দেখেছি যে জলবায়ুর যে ভয়াবহ এটা পরিস্থিতি আমরা শিকার হয়েছি, বন্যা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝড় বৃষ্টি আমাদের এশিয়ায় কিন্তু বেশি হতো। এখন এই জলবায়ুর কুপ্রভাবটা কিন্তু উন্নত দেশের মধ্যে পড়েছে এবং আমরা এবার দেখলাম ইউরোপের যে তীব্র তাপপ্রবাহ, এটাতে প্রায় 10,000 মানুষের মৃত্যু, তার মধ্যে 5,000-এর বেশি মৃত্যু হয়েছে জার্মানিতে। এটা তো একটা ভয়াবহ ব্যাপার। সংক্ষেপে আপনি 2 মিনিটে শেষ। আমি যেটা বলছেন যে আমাদের এই এশিয়ার রিজনে আমরা যে গরমটা সেটা আসলে বাড়ছে, এটা বাড়ছে, কিন্তু আপনার এই রেফারেন্সটাই আমি বলবো যে আমি গত 2-3 দিন আগে আমাদের আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি মেম্বার্সরাও ইউরোপে আছে, কথা বলেছি, মানে ওরা বলছে ওদের জন্য অভিজ্ঞতা আগে আছে, বাংলাদেশ থেকে যারা গেছে তাদের এই অভিজ্ঞতা আছে, কিন্তু খুবই দুর্বিষহ অবস্থা হচ্ছে যারা একদম অরিজিনাল ইউরোপিয়ান, যারা ইউকেতে থাকছে একদম অরিজিনাল, যারা শীতের মধ্যে যারা শীত প্রধান দেশের, তাদের জন্য এটা আসলে একটা মানে চরম দুর্বিষহ। এবং তারা কিন্তু আপনি দেখছেন বিভিন্ন ফুটেজ আমরা দেখেছি সুইমিং পুলে জাম করছে বা নদীর সাগরে পার বসে, তারা কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা করতে পারছে না, কারণ আমাদের মতো এয়ার কুলার ব্যবহার করার সিস্টেম কিন্তু ওখানে এখনো গড়ে ওঠেনি। এবং সেটা এখন ওরা হয়তো, আমি যেটা শুনলাম যেটা ওখানেও সেটা আসার চিন্তা করেন, কারণ পরিবেশ যে আপনাকে সিগন্যাল দিচ্ছে, ওয়েদার যে সিগন্যাল দিচ্ছে, সেখানে আসলে এক ধরনের মানব সৃষ্টি করা এখন বিষয়টা হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখলাম জার্মানির ক্ষেত্রে, জার্মানির স্ট্যাটিস্টিক্স কিন্তু খুবই ভয়াবহ, এই কারণে যে 5,000 এর উপরে লোক মারা গেলেন গত এই লাস্ট যে গরমের রানিং, সেখানে দেখা যাচ্ছে 75 বছর বয়সী মানুষের সংখ্যাটা বেশি এবং যেটা 4,000-এর অধিক। এইটাই সবচাইতে বড় রেঞ্জ, কারণ এই হিটটা, এই আমি যে কথাটা বললাম যে এই আগের প্রজন্ম, যেই প্রজন্মটা শীতের মধ্যে কাটিয়েছে, বরফের মধ্যে তারা গরম দেখেনি, তারা এই হিটটা নিতে পারছে না। এবং এই আপনার কিন্তু জাতিসংঘ থেকে একই কথা বলা হচ্ছে, জাতিসংঘ বলছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একই কথা বলছে, এই বিষয়টা আগে দেখা যেত একটা ধরেন 50 বছরের প্রজন্ম 1 বছরের জন্য একটা হিট ওয়েভ দেখে, 50 বছরের একটা প্রজন্ম বা একটা প্রজন্ম একটা রেঞ্জের মধ্যে হিট ওয়েভটা দেখে, কিন্তু এটা কিন্তু এখন রিপিটেডলি হয়ে যাচ্ছে, মানে প্রতি বছরই একবার হচ্ছেই। মানে গত 2-3 বছরের ডেটা নিয়ে ওরা বিশ্লেষণ করে বলছে এই যে প্রজন্ম হয়তো 50 বছর একবার দেখেছে, এখন সেই প্রজন্ম এখন 1 বছর 2-3 বছরের মধ্যে রিপিটেডলি দেখে ফেলছে। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যালার্মিং ইউরোপের জন্য। এবং ইউরোপের আসলেই আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা হয়তো এদিন গলা ফাটিয়ে চিলিয়েছি যে বিশ্ব ওয়েদারের জন্য বা এই সবকিছুর জন্য, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে ইউরোপিয়ানরা হয়তো
এই যে যারা ইন্টারন্যাশনাল যে বড় বড় শক্তিগুলো তারাও কিন্তু যুদ্ধক্ষেত্রের চাইতে এই দিকে মনোযোগটা এখন বেশি দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে প্রতিটা বিষয় আজকে বিশ্লেষণ করেছে। আশা করছি দর্শকরা সেগুলো বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে করবেন, আমরা আবার সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তারপর আরেকটা কাজ করবেন, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করলেন এতক্ষণ, সেটা দেশের নাম, জায়গার নাম, আপনার নাম সহ কমেন্ট সেকশনে লিখে দেন। আন্তর্জাতিক, জিওপলিটিক্যাল যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদেরকে মেইলে জানান, আমাদেরকে কমেন্টে জানান। আমরা সেই বিষয়ে সপ্তাহে 2-3টা অনুষ্ঠান করতে কোনো সমস্যা না, আমরা করব। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য আমাদের ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। ছুটির দিনে আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে ছিলেন বলে আপনাদের প্রতি কৃতজ্ঞ রইল। আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।